আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা রাকেশ কৃষ্ণান সিনহা এর লেখা অত্যন্ত তথ্যবহুল এবং একই সাথে বেশ বিতর্কিত একটি প্রবন্ধ নিয়ে কথা বলতে যাচ্ছি। এই উৎসটি ভারতের মুঘল শাসনামলের অর্থনৈতিক ইতিহাসের সম্পূর্ণ নতুন এবং ভিন্ন একটি দৃষ্টিকোণ তুলে ধরেছে। সাধারণত ইতিহাসের বইতে আমরা যা পড়ে অভ্যস্ত, এই প্রবন্ধের দাবিগুলো তার চেয়ে একেবারেই আলাদা। তো আজ আমরা ধাপে ধাপে লেখকের সেই দাবিগুলোই নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, চলুন তাহলে একদম মূল বিষয়ে ঢোকা যাক। এই প্রবন্ধে লেখক যে সবচেয়ে বড় ঐতিহাসিক প্রশ্নটি তুলে ধরেছেন তা হল সম্পদের প্রবাহ নিয়ে। ভারতীয় উপমহাদেশ থেকে কি আসলেই বিপুল পরিমাণ সম্পদ বাইরের দেশে পাচার হয়ে গিয়েছিল? দেখুন, ব্রিটিশদের সম্পদ পাচারের কথা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু এই প্রবন্ধের মূল দাবি হল এই পাচারের শুরুটা হয়েছিল আরও অনেক আগে, মুঘলদের হাত ধরে। পুরো বিষয়টা সহজে বোঝার জন্য আমরা আজকের এই আলোচনাকে 5টি মূল ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমত, মূল ড্রেইন বা পাচার তত্ত্ব। দ্বিতীয়ত, ইসলামিক বিশ্বে অর্থায়ন। এরপর আমরা দেখব করারোপ এবং চরম দারিদ্র্য। তারপর আসবে দুর্ভিক্ষ এবং অবকাঠামোগত অবহেলা। আর একদম শেষে আমরা দেখব মুঘল উত্তরাধিকারের মূল্যায়ন। শুরু করছি আমাদের প্রথম ভাগ দিয়ে, মূল ড্রেন বা পাচার তত্ত্ব। লেখক এই সম্পদের একমুখী প্রবাহের পুরো প্রক্রিয়াটার নাম দিয়েছেন দ্য ড্রেইন গেম বা পাচারের খেলা। প্রবন্ধের দাবি অনুযায়ী সে সময় অমুসলিম প্রজাদের কঠোর পরিশ্রমে উপার্জিত সম্পদ এবং করের টাকা সংগ্রহ করে তা সুদূর ইসলামিক কেন্দ্রগুলোতে পাঠানো হতো। বলা হচ্ছে এটি ছিল সম্পূর্ণ একমুখী একটি ব্যবস্থা, অর্থাৎ ভারতের সম্পদ কেবল ভারতের বাইরেই চলে যেত, কিন্তু বিনিময়ে দেশে তেমন কিছুই আসত না। এখন মুঘল রাজকোষে ঠিক কী পরিমাণ সম্পদ জমা হচ্ছিল তা চমৎকারভাবে ফুটে ওঠে খোদ মুঘল ইতিহাসবিদ আবুল ফজলের এই লেখায়। তার মতে আয়ের পরিমাণ এতটাই বিশাল ছিল যে শুধুমাত্র নগদ অর্থ এবং রত্নভাণ্ডার সংরক্ষণের জন্যই 12টি আলাদা ট্রেজারি বা কোষাগার তৈরি করতে হয়েছিল। ব্যাপারটা আসলে অভাবনীয়, তাই না? এবার চলুন আমাদের দ্বিতীয় ভাগে যাওয়া যাক, ইসলামিক বিশ্বে অর্থায়ন। উৎস অনুযায়ী এই বিপুল জমানো সম্পদ আসলে কোথায় যাচ্ছিল? সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের নিজের লেখা আত্মজীবনী বাবরনামা থেকেই বিষয়টা বেশ পরিষ্কার হওয়া যায়। লেখক দেখাচ্ছেন যে আগ্রার বিশাল রাজকোষ কিভাবে মধ্য এশিয়া ও আরবের বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব এবং আত্মীয় স্বজনদের জন্য উপহার পাঠাতে গিয়ে প্রায় খালি করে ফেলা হয়েছিল। এই সংখ্যাটা একবার খেয়াল করুন, ৭০ লাখ রুপি। সূত্রের দাবি অনুযায়ী সম্রাট আওরঙ্গজেব মাত্র ৬ বছরে এই বিপুল পরিমাণ অর্থ বিদেশি রাষ্ট্রগুলোতে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। বিষয়টা আরও পরিষ্কার হবে যদি বলি সে যুগে এই অর্থের পরিমাণ ছিল পুরো ইংল্যান্ডের তৎকালীন মোট রাজস্ব আয়ের প্রায় দ্বিগুণ। এখানকার সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হল রাষ্ট্রীয় বিশাল ব্যয়ের সাথে সাধারণ মানুষের আয়ের আকাশ পাতাল ব্যবধান। লেখক এখানে একটা চমৎকার তুলনা টেনেছেন। ১৫৭৬ সালে রাষ্ট্রীয় খরচে হজ যাত্রীদের জন্য ৬ লাখ রুপি বরাদ্দ করা হয়েছিল। অথচ একটু ভেবে দেখুন, সে সময় একজন সাধারণ মানুষের মাসিক আয় ছিল মাত্র ৫০ পয়সা থেকে বড়জোর ৩.৫ রুপি। সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনের সাথে রাজকীয় এই খরচের ফারাকটা আসলেই চোখে পড়ার মতো। এবার আমরা দেখব তৃতীয় ভাগ, করারোপ এবং চরম দারিদ্র্য। তো এখানকার মূল পয়েন্টটা হল সাধারণ কৃষকদের ওপর অর্থনৈতিক বোঝার আকস্মিক এবং বিশাল এক চাপ। লেখকের দেওয়া তথ্য অনুযায়ী পূর্ববর্তী হিন্দু রাজাদের আমলে কৃষিকর ছিল উৎপাদনের প্রায় 16%, কিন্তু মুঘল যুগে এই বিশাল সাম্রাজ্য আর রাজকীয় ব্যয়ে টিকিয়ে রাখতে সেই কর বাড়িয়ে 30 থেকে 50% পর্যন্ত করা হয়। ফরাসি পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ার সে সময় ঠিক কী দেখেছিলেন? তার এই পর্যবেক্ষণটিকে লেখক তার যুক্তির অন্যতম প্রধান প্রমাণ হিসেবে ব্যবহার করেছেন। বার্নিয়রের মতে কৃষকদের উপর এতটাই বেশি করের বোঝা চাপানো হয়েছিল যে তারা কেবল অনাহারেই ভুগত না, বরং চরম নির্যাতনে নিঃস্ব হয়ে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ত। এই পরিসংখ্যানটা আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। একটু চিন্তা করুন, লেখকের মতে সমগ্র মুঘল সাম্রাজ্যের মোট রাজস্বের 62% চলে যেত মাত্র 665 জন ব্যক্তির পকেটে। কোটি কোটি মানুষের এই দেশে বিশাল সব সম্পদ কেন্দ্রীভূত ছিল গুটি কয়েক মানুষের হাতে, যা সে সময়ের চরম অর্থনৈতিক বৈষম্যকেই নির্দেশ করে। চলে আসছি চতুর্থ ভাগে, দুর্ভিক্ষ এবং অবকাঠামোগত অবহেলা। সে সময়ের ব্যয়ের খাতগুলোর দিকে তাকালে লেখকের একটি অন্যতম মূল দাবি খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। একদিকে তাজমহল আর ময়ূর সিংহাসন বানাতে যেখানে কোটি কোটি রুপি ব্যয় করা হচ্ছে, অন্যদিকে তখন ভয়াবহ দুর্ভিক্ষের সময় সাধারণ মানুষের ত্রাণের জন্য বরাদ্দ মাত্র 1 লাখ রুপি। এটির রাজকীয় অমিতব্যয়িতা আর সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগের একদম চরম বিপরীত একটা চিত্র আমাদের সামনে তুলে ধরে। সংখ্যাটা একটু ভালোভাবে খেয়াল করবেন,
৭৪ লাখ। ১৬৩০ সালের ভয়াবহ দুর্ভিক্ষে আনুমানিক ৭৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। প্রবন্ধের লেখক এই বিপুল পরিমাণ মৃত্যুর জন্য সরাসরি মুঘলদের যুদ্ধনীতিকে দায়ী করেছেন। বলা হচ্ছে, শত্রুকে পরাস্ত করতে ইচ্ছাকৃতভাবে ফসলের মাঠ জ্বালিয়ে দেওয়া এবং কৃষি ধ্বংস করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তারই চূড়ান্ত পরিণতি ছিল এই দুর্ভিক্ষ। এবং এখানে একটা বড় মাপের ভৌগোলিক বিদ্রূপ লেখক তুলে ধরেছেন। তার মতে মুঘলরা ৩৫০ বছরে ভারতে সেচের জন্য কোনো খাল খনন করেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হল ১৭৮০-র দশকে যখন তাদের সাম্রাজ্য প্রায় পতনের মুখে, তখনও তারা আরব অঞ্চলে, নির্দিষ্ট করে বললে ইরাকে, একটি নদীর গতিপথ পরিবর্তনকারী সুবিশাল খাল নির্মাণের জন্য বিপুল অর্থ পাচার করেছিল। সবশেষে আমাদের পঞ্চম ভাগ, মুঘল উত্তরাধিকারের মূল্যায়ন। পুরো প্রবন্ধের অর্থনৈতিক সমালোচনার সারমর্ম টানতে গিয়ে লেখক বলেছেন, মুঘল রাষ্ট্রব্যবস্থা আসলে কোনো উন্নয়নমূলক কাঠামো ছিল না। তার দাবি, এটি ছিল মূলত এমন এক পরজীবী ইকোসিস্টেম যেখানে শাসকগোষ্ঠী উৎপাদনে কোনো ভূমিকা না রেখেই সম্পদের বিরাট অংশ ভোগ করত। খনি থেকে তোলা রত্ন আর ধাতু কেবল জমিয়ে রাখত এবং দেশের আসল উৎপাদক অর্থাৎ কৃষকদের একেবারে নিঃস্ব করে দিয়েছিল। এই পুরো তত্ত্বটাকে আরও জোরালো করতে লেখক বাবরের প্রধান সেনাপতি খাজা কালানের এই বিখ্যাত বিদায়ী উক্তিটি তুলে ধরেছেন। এর মাধ্যমে লেখক মূলত বোঝাতে চেয়েছেন যে মুঘল শাসকরা নিজেদের কখনোই এদেশের অংশ মনে করতেন না, বরং তারা নিজেদের এক বিদেশি দখলদার বাহিনী হিসেবেই বিবেচনা করতেন, যাদের মূল লক্ষ্যই ছিল এদেশের সম্পদ নিজেদের কাজে লাগানো। আমরা আজকের এই বিশ্লেষণটি শেষ করব আপনাদের জন্য রেখে যাওয়া এই চিন্তামূলক প্রশ্নটি দিয়ে। কোনো একটি সাম্রাজ্য কতটুকু সফল তা কি শুধু রাজাদের জমানো সোনাদানা আর বিশাল সব স্থাপনা দিয়ে বিচার করা উচিত, নাকি সাধারণ মানুষ কতটা ভালো আছে তা দিয়ে? লেখকের এই প্রবন্ধটি নিশ্চিতভাবেই ইতিহাসকে নতুন একটি দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য করে। আশা করি এই বিশ্লেষণটি আপনাদের নতুন কিছু দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে সাহায্য করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।